আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ ওই ফিজিক্স ৪র্থ অধ্যায়ের উপরে একটা রিভিশন ক্লাস দিব। সবাই কি দেখতে পাচ্ছ? না স্যার। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? জি স্যার। না না স্যার। পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি দেখতে পাচ্ছ? না স্যার। স্যার পাচ্ছি না। অন্যরা বলতেছে পারছি, কণিকা বলতেছে পারছো না, কারণ কি বুঝলাম না। স্যার স্যার শুধু আমিও পাচ্ছি না। লেখা স্যার কেউ পাচ্ছে না। বিষা কি দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। আচ্ছা দেখো, কাজের সংজ্ঞা আমরা কি শিখেছিলাম? আমি আজকে মোটামুটি সম্পূর্ণ চ্যাপ্টারটাই একটু হাইলাইটস দেখাবো ইনশাল্লাহ, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আজকে সংজ্ঞা এবং কিছু ম্যাথ আমি এই পাওয়ার পয়েন্টে আলোচনা করার চেষ্টা করতেছি। তোমরা খেয়াল করো, কাজের সংজ্ঞা বলতে পারবে, কাজের মাত্রা, একক, এগুলো লিখতে পারবে ইনশাল্লাহ, এবং কাজের সূত্র প্রয়োগ করতে পারবে এই পাঠ শেষে। আচ্ছা দেখো, এখানে এই যে বোঝাই সহজে রূপটা, হ্যাঁ, আমরা সাধারণত কি জানি, বাংলা ইংরেজিতে ব্যাকরণের মধ্যে কোনো কিছু করায় কি কাজ বলে। যেমন তুমি ঘুমিয়ে আসো, এটা কাজ। যেমন একজন অফিসের একজন বস খুব চিন্তা করতেছেন তিনার ওই প্রতিষ্ঠানকে কিভাবে উন্নত করবেন, হ্যাঁ, এই এবং এটা উন্নয়নের জন্য ওনাকে একটা বেতন দেওয়া হয়। তো এটা আহ, বাহ্যিক দৃষ্টিতে কাজ, কিন্তু আসলে ফিজিক্সের ভাষায় এটা কাজ না। কেন কাজ না? ফিজিক্সের ভাষায় কাজ হইতে হইলে বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগের ফলে সরণ ঘটতে হবে। যদি বল প্রয়োগ করা হয় এবং যদি সরণ ঘটে, তাহলে বল ও বলের প্রয়োগ বিন্দু থেকে সরণের গুণফলকে বলা হয় কাজ। যেমন এই লোকটা মাথায় একটা বোঝা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে এই বোঝাই সহ যে লোকটা আছে এর ক্ষেত্রে কিন্তু সেটা কাজ হচ্ছে না। হ্যাঁ, তারপর পাশে মনে করে একটা লোক শুয়ে আছে, এটাও কিন্তু কাজ হবে না। হ্যাঁ, কেন? কিন্তু আমরা এই ব্যাকরণের মধ্যে যে পড়েছি, যে ঘুমিয়ে থাকলে বা তুমি পড়তেছো, এগুলো সবই কাজ হিসেবে গণ্য হয়। কিন্তু ফিজিক্সের ভাষা হইতে হলে কি করতে হবে? বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। কি বলেছে বলো তো? বল এবং সরণের গুণফলকে কি বলা হয় বলো? বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। কাজ। আচ্ছা, কাজ বল। এবার দেখো,
আচ্ছা, যেমন এইখানে এই যে ছেলেটা সাইকেল নিয়ে বসে আছে, সে যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে প্যাডেল চাপ দিতেছে এবং তার ফলে সরণ হচ্ছে, অর্থাৎ বল প্রয়োগ হচ্ছে এবং সরণ হচ্ছে, তাহলে এটা হতেছে কাজ। আমি কি বলছি বুঝতেছো? যে ফিজিক্সের ভাষায় তাহলে কি দাঁড়ালো কথাটা, বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তবে সেইটাই হবে কাজ। কাজ। হুম। আচ্ছা, তাহলে কাজের অর্থটা কি দাঁড়ালো বলো তো একজন, কাজ কাকে বলে? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ গুণন এস, মানে কি বল গুণন সরণ, এই দুইটা গুণফলই হইতেছে কাজ। আর মনে রেখো কাজ একটা স্কেলার রাশি আর কাজের একক কি জুল, এটা আমরা একটু পরে আসতেছি, এটা দেখাবো আজকে ইনশাল্লাহ। দেখো বল গুণন সরণ এই হলো কাজ। এখন সংজ্ঞার তালে দাঁড়াচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। আচ্ছা, দেখো এই যে বস্তুকে উপরের দিকে উঠানো হলো, এটা কি কাজ হয়েছে বলো তো? এটা কি কাজ হয়েছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ নাকি অভিকর্ষ বলের দিকে কাজ? বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। হ্যাঁ, এই কিন্তু কি কোন বল, কোন বলের বিরুদ্ধে কাজ? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, এটা কিন্তু মনে রাখতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। আর তোমার প্রযুক্ত বল দ্বারা তুমি কিন্তু এটাকে বল প্রয়োগ করে উপরের দিকে উঠিয়েছো, তাহলে তোমার প্রযুক্ত বল দ্বারা ধনাত্মক কাজ। তাহলে কাজের তিনটা প্রকারভেদ, একটা হচ্ছে অভিকর্ষ বলের দিকে কাজ, আরটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ অর্থাৎ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। আচ্ছা দেখো নিচের টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বলের দিকে কাজ, তাহলে বলের দ্বারা কাজ। এখানে এই যে বলের দ্বারা আর একটা বলের বিরুদ্ধে যেটা বোঝাচ্ছি, এটা কিন্তু অভিকর্ষ বল মনে রেখো, কিন্তু আমার প্রযুক্ত বল আমি যদি বল প্রয়োগ করি, তাহলে উপরের টেবিলে বস্তুটা উপরের দিকে উঠাচ্ছি, এটা আমার প্রযুক্ত বলের দ্বারা ধনাত্মক, আর নিচের বস্তুটা যদি আমি ধরে নিচের দিকে নামাই তাহলে আমার প্রযুক্ত বলের দ্বারা ঋণাত্মক, কিন্তু অভিকর্ষ বলের দ্বারা আবার ঠিক উল্টা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে এই কাজের এককটা নির্ণয় করতে যাচ্ছি। কাজের এককটা খেয়াল করো, কাজ সমান বল সরণ, তো বলের একক কি নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন গুণন মিটার এই দুইটা গুণফলে হচ্ছে আবার কি জুল, প্রতীকটা লিখলাম আর জুলের প্রতীক হচ্ছে জে, তাহলে কাজের একক হলো কি জুল। এবার আসো কাজের মাত্রা নির্ণয়, এটা 2 মার্কের জন্য অনেক সময় পরীক্ষা তোমাদের আসে যে কাজের মাত্রা নির্ণয় করো। বলের মাত্রা ভর ও ত্বরণ এর দুইটার মাত্রা যা বলের মাত্রা তা, আর সরণের মাত্রা আমরা জানি এল। এখন ভরকে কিন্তু আর ভাঙানো যায় না, সরণকেও আর ভাঙানো যায় না, তাহলে এখানে লব্ধ রাশি হচ্ছে ত্বরণ, তাহলে এই ত্বরণটা কি আমরা ভাঙাবো সরণ ডিভাইড বাই বা দূরত্ব ডিভাইড বাই সময় স্কয়ার। আসলে ত্বরণ লিখে আমরা সরণই লিখবো, দূরত্ব লিখবো না, ত্বরণ যদি বলে তাহলে সরণ বাই সময় স্কয়ারই হবে। আচ্ছা, তবে মান যদি নির্দেশ করি শুধুমাত্র মানটা, সরণের মানই তো হচ্ছে এই দূরত্ব, এই জন্য আমরা তখন দূরত্ব লিখতে পারি আর কি। আচ্ছা, এটা কে অ্যান্ড্রয়েড ব্লু কি না? আচ্ছা ওকে, তোমরা অপরিচিত কেউ যদি থাকে আমাকে বলো, আমি রিমুভ করে দেব। আচ্ছা, তাহলে এখন এখান থেকে
এই মাত্রাটা বের করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলো? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এম এল স্কয়ার পার টি স্কয়ারই হচ্ছে কি এই কাজের মাত্রা। এটা 2 মার্কের জন্য প্রায় পরীক্ষায় আসে, খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে কাজের মাত্রা হলো এম এল স্কয়ার পার টি স্কয়ার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের সাথে তো কমার্সের রোল 3 আছে। রোল 3 আছে? জি স্যার, কমার্সের রোল 3। কোথায় সে, কোথায়, কোনটা এটা? স্যার সাবেকুন্নাহার তাসনিম। তো চলে গেছে মনে হয় আবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। খেয়াল করো, এটা একটা ম্যাথ। তাহলে বল দেওয়া আছে 10, বস্তুটি 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে বলে ফেলো কাজ কত হয়েছে। বল হচ্ছে 10 নিউটন, দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে কাজ কত? দ্রুত বলো। বল ইন্টু সরণ, 100 জুল, তার মানে 100 জুল। তাহলে আমরা জানি সূত্রটা তো লিখবা, তোমরা বাংলায় না লিখে প্রতীক দিয়ে লিখবা W/Fs, তারপরে মান বসাবে এবং রেজাল্ট আসতে পারবে 100 জুল। আশা করি এগুলো পারবে তোমরা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমার এখানে কয়েকটা পাওয়ার পয়েন্ট, কয়েকটা ক্লাস একসাথে আছে, আমি সেগুলো একটু দেখাইতে যাচ্ছি আর কি। সবগুলাই আজকে দেখাইতে যাচ্ছি, কারণ আচ্ছা এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যে শক্তির পরীক্ষা। যেমন দেখো এই ছবি, নিচের ছবিটাতে এখানে তারা একদিকে শক্তি প্রয়োগ করতেছে, তারাও আরেকদিকে শক্তি প্রয়োগ করতেছে। আবার এখানে লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে একটা ইঞ্জিন, এটার জেনারেটরের মাধ্যমে আমরা আলোক শক্তি পাচ্ছি। তো এইভাবে শক্তির কিছু জিনিসপত্র এই ছবিটাতে দেখা যাচ্ছে। তো আজকে বিষয় হবে শক্তি ও শক্তির বিভিন্ন রূপ। আচ্ছা দেখো, শক্তি সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে, বিভিন্ন প্রকার শক্তি ব্যাখ্যা দিতে পারবে এবং রূপান্তর করতে পারবে। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর কৃতকাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয়। অর্থাৎ বস্তুর শক্তি হচ্ছে ওই বস্তু মোট যতখানি কাজ করতে পারে। বস্তু শক্তি হচ্ছে ওই বস্তু মোট যতখানি কাজ করতে পারে। কাজের একক জানো, শক্তির একক জানো, একই, জুল। হ্যাঁ, ভিডিও তো দলীয় কাজ দেখাচ্ছে। জি স্যার। জি স্যার, ও এখানে আচ্ছা, তো যে দলীয় কাজ দেখাচ্ছেন ওইটাই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এবার এবার দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে হ্যাঁ, যান্ত্রিক শক্তি আমরা একটা রূপ দেখতে পাচ্ছি। যান্ত্রিক শক্তির দুইটা রূপ, দুই প্রকার, একটা হচ্ছে বৃহৎ শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আচ্ছা দেখো, এখানে বিভিন্ন প্রকার শক্তি দেখতে পাচ্ছি, তাপ শক্তি, তারপর শব্দ শক্তি, হ্যাঁ, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। শক্তির অনেকগুলো রূপ রয়েছে, চৌম্বক শক্তি, হ্যাঁ, তারপরে আসো রাসায়নিক শক্তি, এরপর হচ্ছে কি সৌর শক্তি। এই শক্তিগুলার কোনো
সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তিগুলো কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে মাত্র। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? সবাই কি কথা বুঝতে পেরেছো? এই শক্তিগুলো জি কি হয়, স্যার। এক এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে মাত্র। আচ্ছা, এবার আমি আরেকটা পাওয়ার স্লাইড দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা একটা আচ্ছা শুরু থেকে আসি একটু। আচ্ছা দেখো এখানে এটা কিন্তু গতিশক্তি, হ্যাঁ, গাড়িটা চলতেছে এবং এর মাধ্যমে এখানে আমরা কোনো বস্তু গতির কারণে যে শক্তি অর্জন করে তাই হতেছে ওই বস্তুর গতিশক্তি। তাহলে আর এখানে আপেলটা ওই গাছ থেকে যে পড়ে যাচ্ছে, ওই গাছে যখন ছিল তখন সেটা বিভব শক্তি হিসেবে সঞ্চিত ছিল, আর গাছ থেকে যখন নাকি সরে যাচ্ছে তখন মানে নিচের দিকে যখন পড়ে যাচ্ছে তখন এটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের ক্লাসে করিয়েছিলাম যে ধরো আপেলটার ভর যদি 50 গ্রাম হয় বা ধরো 70 গ্রাম হয়, তাহলে ওই 70 গ্রামের বস্তুর ভরটা যখন নিকে এই ধরো এটা এ বিন্দু, এটা ধরো এ পয়েন্ট, মাঝখানে একটা উচ্চতা দিয়ে দিলাম বি পয়েন্ট, আর একদম ভূমিতে মাটিতে হচ্ছে সি পয়েন্ট। এবং এই তিনটা পয়েন্টে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, তাহলে এই অঙ্কটা আমরা পারবো না ইনশাল্লাহ। একটা যদি দূরত্ব দিয়ে দেই, এই টোটাল একটা দূরত্ব দেওয়া আছে মনে করো 10 মিটার, আর আপেলের ভর হইতেছে মনে করো 70 গ্রাম, হ্যাঁ 70 গ্রাম, তা এবং টোটাল হচ্ছে 10 মিটার। তাহলে তিনটা পয়েন্ট যদি দিয়ে দেই, তাহলে তিনটা পয়েন্ট দেওয়ার পরে যদি বলি প্রশ্ন করি যে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা, পারবো না ইনশাল্লাহ সবাই? পারবো জি স্যার পারবো। ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা কথা, যে কোথায় বা কোন বিন্দুতে বা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। গতিশক্তি বিভব শক্তির কয় গুণ কি বলেছে বলো? 3 গুণ। তখন তখন এই ম্যাথটাও তোমরা করে রাখবে, এই ম্যাথটা আমি করিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করবে। আচ্ছা এবার দেখো আলোচনা করতেছি গতিশক্তির। তাহলে গতিশক্তির মাধ্যমে আমরা গতিশক্তির বেশ কিছু ম্যাথ আছে সেগুলো প্রয়োগ করতে পারবো, গতিশক্তি হিসাব করতে পারবো এবং গতিশক্তি ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা দেখো এখানে তার গতির কারণে বস্তুটাকে উড়িয়ে দিল, তাহলে কোনো বস্তুর গতির কারণে যে শক্তি আমরা পাই সেটাই হচ্ছে কি গতিশক্তি। কিন্তু এইখানে কিন্তু কোনো বল প্রয়োগ করা হলো ঠিকই, তার গতির কারণে বস্তুটা নড়লো ঠিকই কিন্তু সরণ হলো না। এই কারণে সেখানে কি গতিশক্তিটা আমরা মানে শক্তিটা আর পাচ্ছি না। ঠিক আছে, উপরেটা গতিশক্তি কাউন্ট হয়েছে, নিচেরটা কিন্তু তা হবে না। আচ্ছা এই যেমন এখানে এটা উড়াই দিল, হ্যাঁ এই তার গতির কারণেই কিন্তু এই শক্তিটা আমরা পাইতেছি, তাহলে এটা হচ্ছে গতিশক্তি। আর এখানে তো একদম এসে জাস্ট হালকা করে লাগলো এবং এখানে কোনো গতিশক্তি পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখন এখানে দেখো দলীয় কাজের মধ্যে দুটি গাড়ি একই বেগে চলছে কিন্তু একটির ভর অন্যটির তুলনায় অনেক বেশি, সুতরাং কোনটির গতিশক্তি বেশি হবে ব্যাখ্যা করো। আচ্ছা আমি তোমাদের একটা হিন্স দিয়ে দেই, এই হিন্সটা যদি নাও তাহলে আশা করি কিছুটা পারবে। তোমরা একটা কোশ্চেন লিখো, এই একটা ব্যাখ্যা লিখো তাড়াতাড়ি, জলদি করে একটা ব্যাখ্যা লিখে ফেলো। ব্যাখ্যাটা হচ্ছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে, সবাই লিখে ফেলো, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে লিখতেছো? একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়।
প্রশ্নটা আরেকবার একটু বলেন। আমি প্রশ্ন দিচ্ছি না, এটা একটা স্যার answer। দেখেন রুহানি নামে আরেকজন ঢুকছে। কোথায়? স্যার দেখেন রুহানি সাদিয়া নামে ঢুকছে। একটা ঢুকছে। জি স্যার ঢুকছে। ঠিক আছে, চলে গিয়েছে। আর কেউ আছে? স্যার বলো। এটা কিসের সংজ্ঞা? এটা সংজ্ঞা না, এটা একটা একটা অনুধাবন টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি স্যার লাস্টের দিকে কি বলছিলেন বুঝি নাই। আবার লিখো যে একটি হালকা ও একটি ভারী বস্তুর একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে, তোমরা তোমাদের ইয়েগুলা ভিডিওগুলা অফ রেখো না, সবাই অন করে দাও। কারণ এতে প্রবলেম হচ্ছে এই কারণেই যে অনেকে অপরিচিত ঢুকে যাচ্ছে, তাহলে আমি ধরতে পারতেছি না। তোমরা তোমাদের ভিডিওগুলা অফ করে দাও, না দিয়ে অন করে দাও। আর হচ্ছে তোমরা স্কুল ড্রেস পরেই কিন্তু ক্লাস করবে, এটাই কিন্তু আগে থেকে বলা ছিল। আচ্ছা হ্যাঁ, বিশা আসছে, বাকিরাও আসা উচিত, নাহলে কিন্তু প্রবলেম হবে। আমি বারবার বলতেছি, সবাই তোমরা ভিডিও অফ না করে অন করে দাও। আচ্ছা, তো কি বললাম, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়। লিখেছো এটা? সবাই কি কথা লিখেছো? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা কথা লিখো, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয়। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয়। লিখেছো? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার রিধি বলছে রিধিকে একটু অ্যাডমিট দিতে। ও আচ্ছা, স্যার বলো। আমাকে একটু আগের লাইনটা আরেকটা মানে শেষেরটুক বলবেন? একটি হালকা, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি না বলেছি যে সবাই ভিডিও অন করো, কেন এখনো অফ রেখেছো? তোমরা তো কথা মানতেছো না, এটা তো ঠিক না। অনেকে কথা শুনেছে, তুমি প্রশ্ন করতেছো, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার বলেছেন একেবারে সামনাসামনি ক্লাস যেভাবে আমরা নিয়েছি স্কুলে ওইভাবেই যেন থাকি, অর্থাৎ আমি তোমাকে দেখতে পাবো, তুমিও আমাকে দেখতে পাবো। এখন দেখ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলতেছিলাম কি, যে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয়। লিখেছো? জি স্যার। সবাই লিখেছো? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখন বলো তো, যে এই যে দুটি গাড়ি একই বেগে চলছে, কিন্তু একটির ভর অন্যটির তুলনায় অনেক বেশি, তাহলে কোন গাড়িটার গতিশক্তি বেশি হবে? কে বলতে পারো? কে বলতে পারো? স্যার কোশ্চেনটা আবার বলবেন? এই যে কোশ্চেন দেওয়াই আছে, স্ক্রিনে তো দেখতে ও, পাচ্ছ, দুটি গাড়ি হ্যাঁ। একই বেগে চলছে, তাহলে স্যার যে গাড়িটার ভর কম সেটার গতিশক্তি বেশি হবে। দুটি গাড়ি একই বেগে যেহেতু চলছে, কিন্তু একটির ভর অন্যটির তুলনায় অনেক বেশি,
তাহলে সুতরাং কোনটি গতিশক্তি বেশি হবে? এই ক্ষেত্রে কিন্তু হালকা বস্তু এবং ভারী বস্তু, যেহেতু ভারী বস্তুটার ভর বেশি কিন্তু ব্যাগ সেম, তাহলে অবশ্যই কিন্তু ভারী বস্তুটার গতিশক্তি বেশি হবে। ঠিক কিনা কথা? কারণ জি কি, স্যার। বোঝার চেষ্টা করো যে এখানে দুইটা গাড়ি একই একই বেগে চলছে। মানে ধরো একটা রিক্সা, ধরে নিলাম আমি একটা রিক্সা আর বা তুমি একটা সিএনজি চিন্তা করো বা একটা হুন্ডা চিন্তা করো। একটা হুন্ডা আর একটা মানে বাইসাইকেল আর একটা হচ্ছে কি বড় গাড়ি, হ্যাঁ আমাদের যে কার গুলো আছে সে কার। তাহলে অবশ্যই কারের ভর বেশি হবে, কিন্তু বাইসাইকেলের ব্যাগও যা, ওই কারের ব্যাগও তা। তাহলে যদি ব্যাগ সমান হয় তাহলে কারের গতিশক্তি বেশি হবে নাকি বাইসাইকেলের গতিশক্তি বেশি হবে বলো তো? স্যার কারের। বাইসাইকেলের। নো, কেন বাইসাইকেলের হবে? এর ওই তোমার ওটা তো হালকা। হ্যাঁ, এই কারের গতিশক্তি বেশি হবে, কারণ আমরা ই কি সমান কি সূত্র জানি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এম যেহেতু এর বেশি, দুজনের ব্যাগ তো সমান, যেহেতু কারের ব্যাগ বেশি সেই হেতু তার গতিশক্তিটাও বেশি হবে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আচ্ছা তা এখন এই তাহলে চ্যাপ্টারটা আপনি যে ফার্স্ট থিংসটা দিয়েছিলেন ওটা একটু আরেকবার বলবেন? কোনটা বুঝি নাই, আবার বলো। দুইটা যে ব্যাখ্যা দিয়ে না, ওটা ফার্স্ট ব্যাখ্যা দিয়েছিলেন। স্যার বেগ যদি সমান হয় তাহলে তো যেটার ভর বেশি ওইটার ভরবেগ বেশি হবে, তার মানে ভরবেগ কম হইলে তো গতিশক্তি বেশি হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, আরেকবার বলো, আরেকবার বলো, কথাটা বোঝা যায় নাই। স্যার বেগ যদি সমান হয় তাহলে তো যেটার ভর বেশি ওইটারই ভরবেগ বেশি হবে। বেগ সমান, স্যার হ্যাঁ আপনি রাইট যে রাইট রাইট, যেটা ভর যদি বেগ সমান হয় তাহলে যার ভর বেশি তাহলে সেটারই এই গতিশক্তি বেশি হবে। কিন্তু আমি বলেছি যে একটা হালকা একটা ভারী বস্তুর গতিশক্তি যদি সমান হয়, দুইটা যদি গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হবে। এখানে মোট কয়েকটা কথা এসেছে, একটা হচ্ছে বেগ সমান কিন্তু ভর ভিন্ন, তাহলে যার ভর বেশি হবে তার গতিশক্তি বেশি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা রিভিশন দাও আর ম্যাথমেটিক্যাল বোর্ড প্রশ্নগুলো সলভ করো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে এই আগামী ক্লাসে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা একটু লিভ নিয়ে আবার অ্যাড হও, আমি রোল কল করব, আমি এখনই রোল কল করবো, তোমরা আবার একটু জুমে অ্যাড হও।